চারিদিকে এখন একটাই প্রশ্ন, কি হবে? কি হতে যাচ্ছে? শেষ পর্যন্ত কি এই সংকটের সমাধান হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি পদত্যাগ করবেন? আর যদি উনি পদত্যাগ করেই বসেন, তাহলে কি হবে? নানান উদ্বেগ, উৎকণ্ঠা আর শত প্রশ্ন, সন্দেহ, সংশয় ঘুরপাক খাচ্ছে চারিদিকে। কি হবে? সেটি মহান রাব্বুল আলামিনই ভালো জানেন। কারণ ৫ই আগস্ট জুলাই বিপ্লবের সমাপ্তি ঘটবে। ৫ই আগস্ট যে হাসিনা সরকারের এরকম পতন হবে তা কেউ কল্পনা করতে পারেনি। ইভেন টেলিভিশনে যখন স্ক্রল দেখছিল মানুষ বা আমরা দেখছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন বা দেশ ত্যাগ করেছেন, সেটি কিন্তু কেউ বিশ্বাস করতে চাননি। যখন বিকালবেলা সেনাপ্রধান বক্তৃতা দিলেন, তখন মানুষ বিশ্বাস করলেন। তার আগ পর্যন্ত বিশ্বাস করতে পারেন নাই। তাই আসলে কখন কি ঘটে আসলে ওই যে কথা আছে যে এবং কোরআনে আছে যে আল্লাহ পাক মহাপরিকল্পনাকারী। তিনি জানেন কি হবে। আর এই যা কিছু আমাদের ঘটে এসব আমাদের হাতের কামাই। চোখের সামনে দেখেন মাত্র ৯ মাসের মাথায় কিভাবে জুলাই বিপ্লবটা আমি বলব যে জুলাই বিপ্লবকে আমরা আত্মহত্যা করতে বাধ্য করেছি। কিছু মানুষ ক্ষমতার লোভে, ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে নিজেরাই জুলাই বিপ্লবের গলা টিপে হত্যা করেছে। আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে বলার চেষ্টা করেছি, এই পরিস্থিতির জন্য কারা দায়ী? কেন দায়ী? যাই হোক, এখন পরবর্তী ৪৮ ঘন্টা খুবই টালমাটাল। এই ৪৮ ঘন্টাই বলে দিবে কি হতে যাচ্ছে। অর্থাৎ আমি মনে করি শনিবার রাতের মধ্যেই ফয়সালা হয়ে যাবে বাংলাদেশের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, কি হবে। অনেকে অনেক রকম যে যার মতো করে প্যানিক ছড়াচ্ছে। যে যেভাবে খবর ছড়িয়ে, যে যেভাবে গুজব ছড়িয়ে তার নিজের সান্ত্বনা পায়, স্বস্তি পায়, যাদেরকে খুশি করতে চায়, এভাবে নানান গুজব ছড়াচ্ছে। আমি মনে করি যে সবার উপরে দেশটাকে আমরা রাখি, মাথার উপরে, তাহলে আমরা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে পারবো। না হলে আমাদের কেউ এই ধরনের গুজব ছড়ানো থেকে বিরত রাখতে পারবে না। দেশটাকে যদি ভালো না বাসি, সব শেষ হয়ে যাবে। সব। এক ফ্যাসিস্ট যাবে, আরেক ফ্যাসিস্ট আসবে। এই বাংলাদেশের সাধারণ মানুষের কোনো মুক্তির পথ কখনো হবে না। আল্লাহ পাক বড় দয়া করে, মায়া করে ১৫ বছরের দুঃশাসন থেকে মুক্তি দিয়ে, বহু মানুষের দোয়া, প্রার্থনা, কষ্ট, আহাজারি থেকে আল্লাহ মুক্তি দিয়েছিল অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে। কিন্তু দুর্ভাগ্য, আফসোস, যারাই বিজয় নিয়ে আসছে ছিনিয়ে, যাদের হাত দিয়ে এসেছে, তারাই তারাই জুলাই বিপ্লবকে শেষ করে দিয়েছে। শেষ করে দিয়েছে। দূরদৃষ্টি না থাকলে যা হয়। কি ইয়াং, কি বৃদ্ধ, সবাই ভুল করেছে। সবাই। দেশটাকে কেউ ভালোবাসেনি। সবাই চেয়েছে ক্ষমতার ভাগ। কিভাবে, কেমনে, কত দ্রুত ক্ষমতায় চলে যাবে। আবার যারা আমাদের উপদেষ্টা পরিষদে আছেন, তাদের মধ্যেও কিন্তু অনেকেরই বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গিয়েছিল। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে ইভেন আমাদের ছাত্র ভাইয়েরা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতা, যারা বাংলাদেশে মহাবীর হিসাবে ইতিহাসের পাতায় যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকতো, জানি না ভবিষ্যতে তাদের নাম কোন অক্ষরে লেখা থাকবে।
সবাই কম বেশি বিতর্কিত হয়েছে, সবাই কম বেশি অহংকারী হয়েছে। কি দাপট, কি অহংকার ওদের! ফোন ধরে না, মানে চিন্তাই করা যায় না। কথা বলা যায় না, কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লাগে, এরকম একটা অবস্থা। কি হলো এখন? কি হবে এখন? সবাই সুইসাইডাল গেম খেলেছি। আরে ভাই, ক্ষমতা তো ব্যক্তি কেন্দ্রিক না, এটা দল কেন্দ্রিক না। বৃহত্তর গণমানুষের পালস বুঝতে হবে। আপনারা তো ওইখানে ভুল করেছেন। আপনারা মনে করেছেন এই ২ মাসের আন্দোলনের একমাত্র ক্রেডিট আপনাদের। না। একটা গরম কড়াইয়ে সঙ্গে, সঙ্গে কিন্তু কেউ মাছ মাংস ঢেলে দেয় না। কড়াইটা উত্তপ্ত করা লাগে। ডিম ভাজি করতে গেলে কি কাঁচা তেলের মধ্যে কেউ ডিম ছেড়ে দেয়? কড়াইটা উত্তপ্ত করে তেল দেয়। একটা পর্যায়ে এসে যখন তেলটা ভালোমতো গরম হয়, তখন না সেখানে তেল, মাছ, আ ডিম, মাছ যা ভাজতে চায় তা দিয়ে দেয়। আরে ভাই, এই মানুষের মস্তিষ্ক মনোজগতে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উত্তপ্ত হতে, হতে সেটা ১৫ বছর লেগেছে। এবং একটা পর্যায়ে এটা সত্য, যারা জীবন দিতে শিখেছে, তরুণরা, ছাত্র ভাইয়েরা জীবন দিতে শিখেছে, গুলির মুখে দাঁড়িয়েছে। তারা তাদের বাবার কষ্ট দেখেছে, বড় ভাইয়ের কষ্ট দেখেছে, জেল দেখেছে, জুলুম দেখেছে, অন্যায়, নির্যাতন, নিপীড়ন দেখেছে। যখন একজন মরতে শিখেছে গুলির মুখে দাঁড়িয়ে, আরেকজন দাঁড়িয়ে গিয়েছে। ওই আমাদের সন্তানদেরও তো আমরা ধরে রাখতে পারিনি। পারিনি কিন্তু, সত্য। বাসা থেকে পালিয়ে গিয়েছে। আমার সন্তানও বাসা থেকে পালিয়ে গিয়েছে। তাকে বাসায় ফেরত আনতে পারিনি। ২ দিন সে বাসার বাইরে ছিল। তাকে আটকে রাখা যেত না। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাকে কিন্তু ধরে রাখা যায়নি। সেও কিন্তু আন্দোলনে অংশ নিয়েছে। এটা কথা প্রসঙ্গে বললাম। আমার মতো এরকম বহু লোকের সন্তান, ভাই নিজেরা সব রাজপথে নেমেছে, জীবন দিয়েছে। এতগুলো প্রাণের বিনিময়ে যেই বিপ্লব সাকসেস করে দিল আল্লাহ পাক, সেটি আপনারা নিজে হাতে শেষ করে দিলেন। আরে ভাই, অন্তর্বর্তীকালীন সরকার কি? কি মূল ম্যান্ডেটটা কি ছিল? এখন বললে তো অনেক কথাই বলবেন। আমার দিকে আঙুল তুলবেন। আমার সমালোচনা করার চেষ্টা করবেন। সম্প্রতি এই গত ২ দিন আগে একজন উপদেষ্টা আমাকে ডেকেছিলেন। চায়ের দাওয়াত দিয়েছিলেন। আমি তার নাম বলব না। অনেক কথাই বলেছেন যে আমি যেই পত্রিকায় কাজ করি সেই পত্রিকার সাম্প্রতিক সময়ের কিছু সংবাদ নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। যাই হোক, তার সাথে অনেক কথা হয়েছে। আমিও তাকে সত্য কথাটা বলে এসেছি যে পেশাদার সাংবাদিক খোঁজেন, কেমনে পাবেন? কোথায় পাবেন? গত ১৫ বছরে তো পেশাদার সাংবাদিক তৈরি হয়নি, হতে দেওয়া হয়নি। সব দলবাজ, চাঁদাবাজ তৈরি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। এখনো আছে। আমি বলেছি যে আপনারা ওই কারণেই ব্যর্থ হবেন। যে আসল কাজটা করতে পারেন নাই। যেটা আমি শুরু থেকে বলতাম যে দলবাজ মুক্ত সাংবাদিক চাই। উনাকে বলে এসেছি যে অবিভক্ত সাংবাদিক ইউনিয়ন যদি অবিভক্ত রাজনীতি মুক্ত যদি একটি সাংবাদিক ইউনিয়ন করতে না পারেন আপনারা, কিছু হবে না। আমাদের মতো পেশাদার সাংবাদিকদের একটাই প্রত্যাশা ছিল যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের গণমাধ্যম সংস্কারের সবচেয়ে প্রথম উদ্যোগ নেওয়া দরকার ছিল ওইটাই। কিন্তু করেন নাই। অনেক কিছু করেছেন। তারপরে সাংবাদিকদের দোষ খোঁজেন। আরে সাংবাদিকদের যারা পরিচালনা করে, যারা এখানে বিনিয়োগ করে, আমি বলেছি কিন্তু। উনিও বলেছেন যে না আমরা পারিনি। যারা মিডিয়ার মালিক, যারা ফ্যাসিস্টের দোসর ছিলেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারিনি। পারেন নাই তো। আপোস করবেন গোপনে, গোপনে। আর উপরে সাংবাদিকদের খুঁজবেন দোষ ত্রুটি। যাই হোক, আমি এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে গেলাম। এখন তো আসলে বলতে গেলে অনেক কথা বলতে হয়। যেন একটা প্রসঙ্গ থেকেই লিঙ্কে আরেকটা প্রসঙ্গে আমরা ঢুকে যাই। যে কথা বলছিলাম, আমি মনে করি এটা আমার নিজস্ব বিশ্লেষণ। অনেকের সাথে মিলতে পারে।
আজকের এই পরিস্থিতির জন্য অন্যতম দায়ী এনসিপি, দ্বিতীয়ত জামাত এবং বিএনপি। এরাই তো ছিল গণ অভ্যুত্থানের মূল শক্তি, মূল পাওয়ার হাউস। ছাত্র ভাইরা জীবন দিয়েছে, পিছনে যদি এই 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 বিএনপি জামাত না থাকতো তারপর পারতো না কিন্তু। এবং যারা শহীদ হয়েছে সব দলেরই আছে, ছাত্র দল, যুব দল, ছাত্র শিবির তো অনেক আছে। জীবন দিতে পারার কারণেই তো বিপ্লব সাকসেস হয়েছে। আজকে আপনাদের মধ্যে ঐক্য নষ্ট হলো কেন? কারা নষ্ট করলো? আপনারা ফাঁদে পা দিলেন কেন? স্টিল নাও, এখন পর্যন্ত আমি জানি, একটু আগে আমি খবর নিয়েছি, একজন জিদ ধরে বসে আছে যে কে কার কাছে সরি বলবে, কে কাকে ক্ষমা চাইবে, সে অপেক্ষায় বসে আছে। আরে ভাই, যারা বড়, যারা মুরব্বী, তাদের অনেক দায়িত্ব। আপনারা বসে আছেন যে আমাদেরকে সরি বলতে হবে, মাপ চাইতে হবে। একবার জুলাই বিপ্লব সত্যি সত্যি যখন হাতছাড়া হয়ে যাবে, তখন বুঝবেন আম সালা সবই যাবে, আবার সেই সব ফিরে আসবে, সব ফিরে আসবে, সব জুলুম ফিরে আসবে। এই 15 বছর যেমন আপনারা ক্ষমতার বাইরে ছিলেন, কিছুই করতে পারেন নাই, আপনাদের জীবনে আবার সেই দুর্ভোগ নেমে আসবে। বড় হিসাবে, মুরব্বী হিসাবে আপনাদের অনেক দায়িত্ব আছে এই সংকট নিরসনের জন্য। সবাই এগিয়ে আসেন। আমি জামাতকে একটা ধন্যবাদ দিতে চাই যে গতকাল জামাতের পক্ষ থেকে তারা একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছেন। তারা স্বাধীনতা বিরোধী, তারা মুক্তিযুদ্ধে আমাদের বিরুদ্ধে ছিল এবং তাদের অনেক ভুল আছে। ভাই, 15 বছরে এত আপনারা অত্যাচার নিপীড়ন সহ্য করলেন, মাঠে নামতে পারলেন না, শেষ মুহূর্তে আওয়ামী লীগ আপনাদের নিষিদ্ধ করে দিল। আপনারা আবার এই সমস্ত জায়গায় একে অপরের বিরুদ্ধে লেগে গেলেন। জামাতের কাছ থেকে, শিবিরের কাছ থেকে আমরা যেসব বক্তব্য আশা করিনি, সেসব বক্তব্য দেখলাম। কেন রে ভাই? সারা দেশের মানুষের সাথে আপনারা গাদ্দারি করতেছেন। জুলাই ঐক্য যারা বিনষ্ট করছে, এবং জুলাই ঐক্য বিনষ্টের জন্য সত্যিকার অর্থে যারা যারা দায়ী, সব জাতীয় গাদ্দার। এরা এখন জাতীয় বীর না। জুলাই ঐক্য যারা নষ্ট করেছেন, তারা বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে বেইমানি করেছেন। তারা শহীদদের রক্তের সঙ্গে তো বেইমানি করেছেনই, তারা বাংলাদেশের এই 20 কোটি 22 কোটি মানুষের স্বপ্ন ভঙ্গের জন্য দায়ী থাকবেন চিরদিন। এবং আপনাদেরকে কেউ আর বিশ্বাস করবে না কোনদিন। সবাই ভাববে আপনারা ক্ষমতা লোভী, আপনারা দেশকে ভালোবাসেন। দেশকে ভালোবাসলে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোষ দিয়ে লাভ কি? আরে ভাই, উনি তো পলিটিশিয়ান না, উনি তো আপনাদের মধ্যে এত কুটচাল বোঝেন না। উনি ভুল করলে ওনাকে বোঝান। এই বিষয়টা সামনে আসলো কেন? সেনাবাহিনীকে নিয়ে এত কিছু করার দরকার তো ছিল না, ছিল? আরে ভাই, আমরা জানি তো সেনাবাহিনী নষ্ট করেছে, একদিনে তো হয় নাই। আমাদের সেনাবাহিনী যে ট্রেনিং নাই, যে প্রশিক্ষণ নাই, সেই প্রশিক্ষণের চেতনা মাথায় রাখলেই তো সেনাবাহিনীকে বোঝা যায় তারা কি। তারা খাঁটি দেশপ্রেমিক। তারা প্রতি মুহূর্তে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। এই সেনাবাহিনীকে কারা নষ্ট করলো, কেন করেছে আমরা জানি না? আপনি, আমি, আমরা সবাই জানি। আর তারা নষ্ট করেছে কি? 98% সেনাবাহিনী সদস্য সবাই ঠিক আছে। আমরা একটা সেনাবাহিনী আমাদের প্রাণের প্রতিষ্ঠান, গৌরবের প্রতিষ্ঠান। এই বাহিনীকে বিতর্ক আমরা কেউ করতে পারি না। এই বাহিনীকে বিতর্ক করলে আমরা শেষ, বাংলাদেশ শেষ। যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা কখনো সেনাবাহিনীকে বিতর্ক করতে পারেন না। তবে যারা সেনাবাহিনীর মধ্যে গাদ্দার, যারা জুলুমকারী ছিলেন, যারা ওই অপশাসনের দোসর ছিলেন, তাদেরকে তো আমরা ধিক্কার জানাই। তারা চিহ্নিত। কিন্তু বেশিরভাগ সেনাবাহিনীর সদস্য তো তারা দেশপ্রেমিক। তারা তারা তো ওই সমস্ত অপকর্মে জড়িত না। তারা সুন্দর বাংলাদেশ চায়। তারা বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। অতএব আমি মনে করি যে এখানে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য গণতান্ত্রিক শক্তি এবং সেনাবাহিনী সবাই সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে। কেউ কাউকে ছোট করা, বিব্রত করা যাবে না। সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়াও ঠিক হবে না, ঠিক হবে না। আমি মনে করি এখনো সময় আছে,
এখনো সময় আছে, শেষ সুযোগ আমাদের সামনে আছে। ওই জিদ ধরে বসে না থেকে আমি মনে করি যে সাড়া দেন এবং সর্বদলীয় বৈঠক আহ্বান করেন, সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নেন। আপনারা বসেন, প্রকাশ্যে বসতে লজ্জা লাগলে আগে একটু ভিতরে বসেন, কথাবার্তা শুরু করেন। সময় কিন্তু বেশি নাই, প্রতিটি মুহূর্তে এখন গুরুত্বপূর্ণ। যারা বাংলাদেশের শত্রুপক্ষ, যারা গণ অভ্যুত্থানের বিরুদ্ধের শক্তি, তারা কেউ বসে নাই, তারা তো প্রতি সেকেন্ড কাজে লাগাচ্ছে, প্রোপাগান্ডা দিয়ে নানানভাবে কনস্পিরেসি করে লাগাচ্ছে। অতএব যারা জুলাইয়ের শক্তি, যারা বাংলাদেশের পক্ষে আছেন, যারা দেশকে ভালোবাসেন, তারা প্রতিটি মুহূর্ত কাজে লাগান। সময় কিন্তু আর নাই, সময় ফুরিয়ে যাচ্ছে। যদি আমরা শনিবারের মধ্যে এই সমস্যা সমাধান করতে ব্যর্থ হই এবং আজকের মধ্যে একটি ইতিবাচক সিদ্ধান্তে আসতে না পারি, প্রতিপক্ষ কিন্তু সুযোগ নিবে। বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, আমাদের এইভাবে অনেকগুলো বিজয় আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে। এবার যদি জুলাই বিপ্লব হাতছাড়া হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, আমরা পুরো দেশ ধ্বংস হয়ে যাব। সত্যি আমাদেরকে একটি প্রক্সি যুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া হবে। সত্যি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, কাঙ্ক্ষিত গণতন্ত্র সব ব্যর্থ হবে। প্লিজ, আল্লাহর হস্তে, দেশের স্বার্থে আসেন। সব দল মত নির্বিশেষে সব পেশার মানুষরা ঐক্যবদ্ধ হন, আমরা আতঙ্ক না ছড়াই। আপনারা প্লিজ আলোচনায় বসেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে আপনারা অন্তত নির্বাচনে ঘোষণা দেন। এবং আমি প্রধান উপদেষ্টাকে বলবো, এই উপদেষ্টা পরিষদকে বলবো, প্লিজ অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে ঘোষণা দেন। কোনো লস নাই, লাভ হবে। কারা আপনাদের ভুল বুঝাচ্ছে, কারা আপনাদের ঠেলে নিয়ে যাচ্ছে জুন পর্যন্ত, সব কনস্পিরেসির অংশ। কারোর ফাঁদে প্লিজ পা দেবেন না। একটা নির্বাচন দিয়ে দেশটাকে গণতন্ত্রের পথে নিয়ে আসেন। একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা দেন। আপনারা ক্ষমতার লোভ করলে, ভুল করলে পুরো জাতিকে খেসারত দিতে হবে। এনাফ ইজ এনাফ। সবাই সংযত হন। ক্ষমতার চেয়ার এক জিনিস, আর ক্ষমতার চেয়ার সরে গেলে কিন্তু আরেক বিষয়। আপনাদের চোখের সামনে অনেক ঘটনা আপনারা দেখেছেন, কিছুই না, জিরো। সকালে বাদশা, বিকেলে ফকির। ভিডিওটা আর বড় করব না, আমি মেসেজটা যা বলার বলেছি। আমার ধারণা, আমার সঙ্গে দেশের বেশিরভাগ মানুষ একমত হবেন। যারা আমার একটি ছোট্ট প্ল্যাটফর্মে যারা ভিডিও দেখেন, আমি মনে করি সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবং আমরা আসেন সবাই মিলে দেশটাকে সামনের দিকে নিয়ে যাই, সব ষড়যন্ত্র প্রতিহত করি। আমরা প্রত্যাশায় আছি সব দল মিলে আপনারা কখন বৈঠকে বসবেন, এই অপেক্ষায়, এই প্রত্যাশায় আজকের মতো এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।